নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কিং মেকার কিন্তু কিং মেকার তো নিজেই বড় সড়ো ঘোষণা করে দিলেন, এবং যেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা আনএক্সপেক্টেড। তার কারণ গত কয়েক মাস ধরে বলা যেতে পারে প্রত্যেকটা নিউজ চ্যানেল তাদের একটাই মোটো ছিল যে প্রশান্ত কিশোর কি বলছেন। বিহারের মাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন পিকে প্রশান্ত কিশোর। তার কারণ তিনি প্রথমবার ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে নয়, একদম রাজনীতির ময়দানে নেমে পোড় খাওয়া সব রাজনীতিবিদদের সঙ্গে লড়াই করতে নেমেছিলেন, এবং তিনি নতুন বিহার গড়বার স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে। কিন্তু সেই প্রশান্ত কিশোর এখন কিং মেকার কোথায়? তিনি তো নিজেই যুদ্ধে নামতে ভয় পাচ্ছেন, এবং যুদ্ধে ময়দানে যে কিং নামেন না, তাকে কি কিং বলে দেশের মানুষ একদম স্বীকৃতি দেবে? সেই প্রশ্নটাই মুহূর্তে উঠছে। শুধুমাত্র ভোট কাটুয়া হিসেবে থেকে যাবেন না তো প্রশান্ত কিশোর, সেই প্রশ্নটাই মুহূর্তে উঠছে। তার কারণ প্রশান্ত কিশোর ঘোষণা করে দিলেন আজ যে তিনি ভোটে লড়বেন না, তিনি কোন সিট থেকেই ভোটে লড়বেন না। এর আগে শোনা যাচ্ছিল যে তেজস্বী যাদবের বিপরীতে রাঘবপুর থেকে লড়বেন প্রশান্ত কিশোর। আচ্ছা, আমরা মেনে নিলাম যে তেজস্বী যাদব একজন গুরুত্বপূর্ণ ফাইটার, গুরুত্বপূর্ণ মানুষ বিহারের রাজনীতিতে। এই মুহূর্তে তিনি দুবারের উপমুখ্যমন্ত্রী বিহারের, এবং এই মুহূর্তে বিরোধী দল নেতা। তাকে হারানোটা সম্ভব নয়, তাই জন্য সেখানে তিনি লড়বেন না। তা বলে 243টা আসনে এমন একটাও আসন কি তিনি খুঁজে পেলেন না যেখানে শিওর শট তিনি জিততে পারবেন? তাহলে তিনি কিসের কিং মেকার? কাকে কিং বানাবেন প্রশান্ত কিশোর? তিনি প্রথমে বললেন যে রাঘবপুর থেকে অন্য এক ব্যক্তি ভোটে লড়বেন। আচ্ছা, ততদূর পর্যন্ত কোনো সন্দেহ ছিল না। তখন সাংবাদিকদের প্রশ্ন ছিল তাহলে আপনি কোথা থেকে লড়ছেন? তিনি বলে দিলেন যে পার্টি সিদ্ধান্ত নিয়েছে আমি এবার কোথাও থেকে লড়বো না। অর্থাৎ কোথাও গিয়ে প্রশান্ত কিশোর পিছিয়ে আসলেন, ভোটে লড়বার থেকে সম্পূর্ণ পিছিয়ে আসলেন। তাহলে তাকে কি আর কোনোভাবে কিং মেকার হিসেবে ধরা যায়? নাকি এইখানে অন্য কোনো বিগ বসের কাছ থেকে ফোন এসেছে যে প্রশান্ত কিশোর যাতে কোনো মতেই কোনো সিটে না লড়ে, অর্থাৎ প্রশান্ত কিশোরকে একটু টোন ডাউন করার কথা কোনো কেউ কি দিল্লির থেকে বসে ফোনে বললেন? এবং তার জন্য কি এই একদম সরাসরি একটা সিদ্ধান্তে এলেন প্রশান্ত কিশোর, যে প্রশান্ত কিশোর বলছিলেন হয় আর্টস পে নয় ফার্স্ট পে। তার এতদিনের এত কিছু লড়াই সমস্তটা কি শেষ হয়ে গেল না? সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। কেন এরকম করলেন প্রশান্ত কিশোর, হঠাৎ করে কেন এই সিদ্ধান্তের পরিবর্তন, সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে প্রশান্ত কিশোর গত কয়েক মাস ধরে তার জনসুরাজ দল নিয়ে একদম নীতিশ কুমার থেকে লালু যাদব প্রত্যেককে প্রতিটা জায়গায় একদম সরাসরি তিনি আক্রমণ শোনাচ্ছিলেন, এবং প্রথমে তাকে বলা হচ্ছিল ভারতীয় জনতা পার্টির বি টিম হিসেবে তিনি কাজ করছেন। কারণ প্রথম যখন তিনি তার দল নিয়ে আসেন 2023 সাল নাগাদ, তখন থেকে তিনি লালু প্রসাদ যাদব, তখন থেকে তিনি কংগ্রেস, এই সমস্ত নিয়ে আলোচনা করছিলেন, অর্থাৎ আক্রমণ করছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে ভোট যত এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছিলাম যে সম্রাট চৌধুরী বিজেপির নেতা, তার সঙ্গে জেডিইউ নেতা তাকে বিভিন্ন ভাবে আক্রমণ করছিলেন। কারোর 200 কোটি টাকার সম্পত্তি রয়েছে, কারোর সম্রাট চৌধুরীর কোনো ডিগ্রি নেই, এবং তার পুরনো যে ইতিহাস অর্থাৎ ক্রিমিনাল অফেন্সের ইতিহাস। এবং কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল যে ভারতীয় জনতা পার্টি এবং এই লালু প্রসাদ যাদব দুটো দলকেই একদম কোণঠাসা করে প্রশান্ত কিশোর নতুন সূর্যের মতন উঠে আসবেন। সেই জায়গাটা যেখানে প্রশান্ত কিশোর তৈরি করতে সমর্থ হয়েছিলেন বিহারে, এবং সারা দেশে এই আলোচনাটা হচ্ছিল যে যিনি এতগুলো আন্দোলন করে বিভিন্ন প্রদেশে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেও প্রতিষ্ঠা করেছিলেন, তার পেছনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি হয়তো প্রথমবার ভোটে লড়বেন যখন নিজের সিটটা অন্তত জিতবেন। তার কারণ তাকে অনেক সময় তুলনা করা হয়েছিল বিভিন্ন মিডিয়াতে একদম অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। অরবিন্দ কেজরিওয়াল যখন নতুন একদম দিল্লিতে এসেছিলেন, তিনি কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে আন্না হাজারের হাত ধরে আন্দোলনের মধ্যে দিয়ে তিনি উঠে এলেন, এবং প্রথম এসেই তিনি শীলা দীক্ষিতকে হারিয়ে একদম সরাসরি দিল্লি দখল করেছিলেন। এবং 10 বছর সেই সরকার চললো, কম ব্যাপার নয়। একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে না এসে সরকারের মুখ্যমন্ত্রী থাকা, সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। এরকম ভারতবর্ষে খুব বিশেষ কাউকে দেখা যায়নি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। তাই জন্য প্রশান্ত কিশোর তুলনা করা হচ্ছিল, যেখানে প্রশান্ত কিশোর বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে জিততে সাহায্য করেছেন। 2012 সালে নরেন্দ্র মোদীকে গুজরাটে জিততে সাহায্য করেছেন, 2014 সালে নরেন্দ্র মোদী একদম দিল্লিতে জিততে তাকে সাহায্য করেছেন, 2015 সালে নীতিশ কুমারকে বিহারে জিততে সাহায্য করেছিলেন, 2021 সালে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে সাহায্য করেছেন। বিভিন্ন জায়গায় বহু স্টেটে ঘুরে ঘুরে তিনি বহু পলিটিক্যাল পার্টিকে ব্যাকআপ দিয়ে সরাসরি জিতিয়েছেন বলা যেতে পারে।
তখন তিনি বিহারে একটা বড় সড়ো আসন লড়াই করবেন এবং যাকে তার হারানোর টার্গেট তিনি নিয়েছেন তিনি হারাবেন, সেটাই তো একটা বড় সড়ো নেতার পরিচয় হবে। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল কিন্তু নিজে লড়াইটা করেছিলেন এবং তৎকালীন দিল্লিতে শীলা দীক্ষিত, কংগ্রেসের শীলা দীক্ষিতকে হারানোটা কিন্তু অতটা সহজ বিষয় ছিল না। তাকে হারিয়েছিলেন বলেই কিন্তু দিল্লির মানুষ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। এটা অরবিন্দ কেজরিওয়াল করেছিলেন। তার পরবর্তীতে অরবিন্দ কেজরিওয়াল কি করেছিলেন, তার জনপ্রিয়তা কেন এতটা, তার কারণ তিনি একদম সরাসরি 2014 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটে লড়াইটা করেছিলেন এবং লড়াইটা করে তিনি কিন্তু সেইখানে গিয়ে নরেন্দ্র মোদীর কেন্দ্রে গিয়ে, যেটা তার নিজের কেন্দ্র নয়, সেখানে গিয়ে লোকসভা ভোটে 1 লক্ষ ভোট পেয়েছিলেন। তিনি হেরে গিয়েছিলেন, সেটা স্বাভাবিক। হেরে যাওয়াটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সব অবশ্যই স্বাভাবিক এবং 2014 সালের নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে হেরে যাওয়াটা তো অবশ্যই স্বাভাবিক। সেইখানে কেজরিওয়াল কিন্তু লড়বার সাহসটা অন্তত দেখিয়েছিলেন, ময়দানে নামার সাহসটা দেখিয়েছিলেন। কিন্তু পিকে এতদিন ধরে এত হাওয়া গরম করে কি করলেন, শেষ পর্যন্ত বললেন 243টা আসনে আমি একটাতেও লড়বো না, যেখানে পিকে ছাড়া পিকের পার্টির দ্বিতীয় বৃহৎ কোন নেতার নাম না আপনি জানেন না আমি জানি। এবং সেই জায়গা থেকে প্রশান্ত কিশোর তার জানসুরাজেদের দল সেখান থেকে একটা আসন পেলেন না যেখানে সঠিকভাবে তিনি জিতে যাবেন। সেখানে কিসের ভরসায় তিনি সরকার গঠন করবার কথা বলছেন, কিসের ভরসায় তিনি লালু এবং নীতিশ মুক্ত বিহারের কথা বলছেন, কোনো মতে তো তিনিই তার কথা বিশ্বাস করেন না, এটাই প্রমাণিত। এবার আপনাদেরকে আরো একটা ব্যাখ্যার কথা বলি যে রাজনৈতিক পর্যবেক্ষকরা এই পিকের কথাটা আসার পর কিভাবে এই বিষয়টাকে দেখছেন। তারা অনেকেই বলছেন যে বিজেপির বি টিম হিসাবে এর থেকে ভালো সিদ্ধান্ত আর হতে পারে না। তার কারণ প্রাথমিকভাবে তাকে দেখে মনে হয়েছিল যে বিজেপির সপক্ষে হয়ে এবং লালু প্রসাদ যাদব কিংবা কংগ্রেসের ভোটটাকে কাটার জন্য প্রশান্ত কিশোরকে কাজে লাগানো হচ্ছে। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে বিজেপির এই মুহূর্তে বিভিন্ন যে পলিটিক্যাল পার্টির নেতা এবং এনডিএ শরিক দল জেডিইউ পলিটিক্যাল নেতা তাদের সম্বন্ধে বিভিন্ন ধরনের স্ক্যাম, বিভিন্ন খুঁটিনাটি সমস্ত কিছু প্রেস কনফারেন্স করে যেভাবে পিকে একটা পর একটা সামনে আনছিলেন, সেটা কিন্তু কখনোই খুব একটা ভালো চোখে দেখছিল না ভারতীয় জনতা পার্টি। এবং সেইখানেই একটা প্রশ্ন উঠে আসছে যে পিকে এরকম সিদ্ধান্ত বদল করার পেছনে কি কোথাও গিয়ে বিগ বসের কোনো ফোন চলে এসেছে? আমরা জানি না কে ফোন করেছে পিকে কে, পিকের সিদ্ধান্তের পেছনে কেউ আছেন কিনা, তবে অনেকেই এই কথাটা বলছে যে এর বেশি আর তুমি বার বেরো না, যতদূর তোমার কাজ ছিল ততদূর তোমার কাজ তুমি করে ফেলেছো। প্রত্যেকটা কেন্দ্রে তুমি প্রার্থী দাও, 243টা কেন্দ্রেই তুমি যেরকম হাওয়া তুলেছো তার ভিত্তিতে কিছু ইন্ডিয়া অ্যালায়েন্সের ভোট কেটে যাবে, সেটুকুই যথেষ্ট, নিজে ভাবে মাঠে নামতে যেও না। এইটা একটা হতে পারে। আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উঠে আসছে, যেটা কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের রাহুল গান্ধী, আপনারা মনে করে দেখুন যখন 7ই অগস্ট তিনি সরাসরি প্রেস কনফারেন্স করেছিলেন কর্ণাটকে মহাদেবপুরাতে ভোট চুরি কিভাবে হয়েছে, কিভাবে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, সেগুলো তিনি বলেছিলেন। তার কিছুদিন বাদে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা মুখ রয়েছেন প্রত্যেক জায়গা থেকে তাদের একটা করে রিভিউ নেওয়া হচ্ছে যে রাহুল গান্ধী যে এরকম বলছেন তার সম্বন্ধে আপনি কি বলবেন। সবাই সবার মতন বলেছিলেন, কিন্তু পিকে কি বলেছিলেন সেই সময় আপনাদের মনে আছে? পিকে কিন্তু সম্পূর্ণ রাহুল গান্ধীর যে কথাটা সেটাকে একদম সরাসরি যে নস্যাৎ করে দিয়েছিলেন সেটা কিন্তু করেননি। তিনি বলেছিলেন রাহুল গান্ধী এলওপি, তার কথাটা গুরুত্ব অবশ্যই আছে এবং সেটার ভিত্তিতে যাচ হওয়া দরকার, সেটার ভিত্তিতে তদন্ত হওয়া দরকার। এবং সেই কথার সূত্র ধরে কি কোথাও গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে একটা এই মুহূর্তে আন্ডার টেবিল একটা তাদের মধ্যে কোনো সমঝোতা হয়ে গেল? তার কারণ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তারাও একদম সরাসরি কিন্তু এই যে সংখ্যালঘু ভোটার, আদিবাসী ভোটার, দলিত ভোটার, এটা তাদের পকেট ভোট। এবং সেই জায়গায় এই যে প্রশান্ত কিশোর তিনিও কিন্তু এই ভোটগুলোকেই একদম ক্যাপচার করার চেষ্টা করছিলেন। একদম তাদের পার্টিরও যদি সিম্বল হয় বাবা সাহেব আম্বেদকর, একদম রাহুল গান্ধী আমরা দেখতে পেয়েছি ভোটার অধিকার যাত্রার ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকর তার ছবিটা নিয়ে একদম সরাসরি ঘুরে বেরিয়েছেন। সুতরাং মানুষের মনে ছাপ ফেলার ক্ষেত্রে রাহুল গান্ধী যাদের মনে ছাপটা ফেলতে পারছেন সেটাই কিন্তু পিকেও চেষ্টা করছিলেন। সেই জায়গা থেকে পিকে যদি নিজেই সরে যান তাহলে কি কোথাও গিয়ে রাহুল গান্ধী বা তেজস্বী যাদব বা ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের একটু সুবিধা হবে না? এইটাও কিন্তু অনেকে বলছেন। সুতরাং দুটো ভাবনাই রয়েছে, অনেক কিছু পরিবর্তন হবে বিহারে এই মুহূর্তে, প্রতি মুহূর্তে পট পরিবর্তন হবে রাজনীতিতে। তার কারণ বিহার এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। অমিত শাহ চলে এসেছেন বিহারে, আগামী 3 দিন থাকবেন। কি কি ঘটনার সম্মুখীন হতে হয় সমস্ত খবর জানাবো আপনাদের। কেন বিহার ভোটটা এতটা গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা সবাই জানেন যে বিহারে যদি নরেন্দ্র মোদী সরকারের জোট সরকার, এনডিএ সরকার তৈরি না হয়
তাই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী 2029 সাল পর্যন্ত থাকবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ প্রত্যেকের মনেই রয়েছে, এবং তার প্রথম অগ্নি পরীক্ষাটা এই বিহার ভোটেই হবে। এখন বিহারের থেকে 12 জন সাংসদ, সেই স্ট্রেংথটা রয়েছে, নরেন্দ্র মোদীকে দিয়েছেন সেই স্ট্রেংথটা নীতিশ কুমার, এবং নীতিশ কুমারকে তাই জন্য ফেরত দেওয়া, নীতিশ কুমারের শক্তিটা নীতিশ কুমারকে ফেরত দেওয়া, সেটাও কিন্তু নরেন্দ্র মোদীর একটা একদম আশু কর্তব্য। সুতরাং এই মুহূর্তে নীতিশ কুমার শেষ পর্যন্ত বাজিটা মারতে পারেন কিনা, নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত তার চেয়ারটাকে সামলে রাখতে পারেন কিনা, সেই প্রশ্নগুলো উঠছে। আমরা সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। তবে পিকে প্রশান্ত কিশোর, তাকে নিয়ে তিনি যতটা হাওয়া গরম করেছিলেন, তাকে নিয়ে যতটা প্রত্যেকটা মিডিয়া চ্যানেল হাওয়া গরম করেছিল, একটা ইন্টারভিউ পিকের পেয়ে যাওয়া মানে প্রচুর 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 একটা তার সম্বন্ধে ভালো রিপোর্টার কিংবা একদম সরাসরি খুব ভালো নিউজ চ্যানেল সেরকম একটা প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছিল। পিকে এতটা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিলেন, কিন্তু এতটা গুরুত্বপূর্ণ কি আদৌ পিকে? অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার কি আদৌ কোনো আলোচনা চলে, নাকি পিকে কোথাও গিয়ে ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে তিনি যে একটাও আসন জিততে পারবেন না? 2020 সালে চিরাগ পাসওয়ানের দলের যা অবস্থা হয়েছিল, একটা আসন পেয়েছিল 243টা আসন লড়াই করে, সেরকম তার অবস্থা হবে সেটা তিনি আগে ভাগেই বুঝতে পেরে গেছেন, এবং তাই জন্য দায় নিতে তিনি চান না। সেইটাই কি হতে চলেছে? তাই জন্য পিকে সরে দাঁড়ালেন, নাকি এর পেছনে অন্য কারোর কোনো ভূমিকা রয়েছে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের পরিচিত মহলে। ধন্যবাদ।